হ্যালো, আসসালামু আলাইকুম। হাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মিথুন ঘোষ। সো বরাবর নিয়ে আজকে চলে এসেছি কথা বলতে আপনাদের সাথে। কয়েকদিন ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিও করা হয়নি, তেমন কোনো ইনফরমেশন শেয়ার করা হয়নি। সো গত ভিডিও হতে আমি বেশ সাড়া পেয়েছি আপনাদের মাধ্যমে। আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকে কিছু কথা বলা বেসিক্যালি। সো আজকে কথা বলবো হচ্ছে পুনরায় মালয়েশিয়া নিয়েই। বিকজ মালয়েশিয়া নিয়ে এখন সবাই একটু বেশি বেশি জানতে যাচ্ছেন যে মালয়েশিয়া কবে যেতে পারবো, কবে চালু হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে মালয়েশিয়া যদি আপনি আপনার নসিবে থাকে তাহলে আপনি যেতে পারবেন। বিকজ বাংলাদেশ হতে লোক যাবে 1 লক্ষ, বাট তার এগেনিস্টে, তার বিপরীতে বাংলাদেশে ডাটা আছে 20 লক্ষ। সো আপনার শুধু একটা পাসপোর্ট থাকলেই আর টাকা থাকলেই আপনি যদি মালয়েশিয়া যেতে পারবেন, এই চিন্তা করাটা আপনার জন্য ভুল হবে। বাট এর জন্য আপনার দরকার কিছু স্কিল ডেভেলপ করা। যদি এর সাথে কিছু স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে আপনি অনেক জনের থেকেই এগিয়ে থাকবেন। সো আজকে মূলত আমি স্কিল নিয়ে কিছু কথা বলবো, কিছু বেসিক রুলস রেগুলেশন নিয়ে কথা বলবো এবং কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এই 3টা জিনিসের দরুন আপনি 20 জনের থেকে এগিয়ে থাকবেন। তাহলে ধরুন যে আপনি মালয়েশিয়া যেতে পারবেন। আর যদি চিন্তা করেন না, আমার কাছে একটা পাসপোর্ট আছে বৈধ, মেয়াদ আছে, আমার কাছে টাকা আছে, আমি একটা বৈধ এজেন্সি ধরে বিদেশ চলে যাব, মালয়েশিয়ায় কাজ করব, আই থিঙ্ক ইটস ভেরি টাফ ফর ইউ। বিকজ গতবার মালয়েশিয়াতে আমাদের বিএমডি ডাটাবেজ অনুযায়ী, আমাদের রিক্রুটিং এজেন্সি এবং বিএমডি ডাটাবেজ অনুযায়ী গতবার লোক গিয়েছে 2022 এবং 24 সময়কালে 4,58,000 প্লাস প্লাস। সো লোক যেতে পারে নাই সেক্ষেত্রে 19,000 সেই সময়টায়। তো এইবার যে লোকগুলি তখন যেতে পারে নাই, কর্মীগুলো, তখন তারা এখন প্রসেসিংয়ে তারা প্রায়োরিটি পাবে। এটা যেমন সত্য বা সঠিক, ঠিক তেমনি এবার কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট বাংলাদেশে খুব বেশি কর্মী হায়ার করবে না। সো আমরা ধরে নিচ্ছি মানে কাছাকাছি 1 লাখের কাছাকাছি কর্মী বাংলাদেশ থেকে যেতে পারে। তো আমাদের যে ফিল্ড রিসার্চ আছে রাইট নাও মার্কেট অনুযায়ী 20 লক্ষের অধিক অ্যাপ্লিক্যান্ট বর্তমান অপেক্ষমান আছে যারা মালয়েশিয়া যেতে চান কাজের ভিসায় কাজ করতে, ইনকাম করতে। সো এই জায়গায় থেকে আপনাকে কম্পিটিশন করে অবশ্যই তাদের থেকে এগিয়ে থাকতে হবে। সো এখানে কম্পিটিশন করার জন্য 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। 3টি বিষয় আপনার কাজে আসবে। আমার গতবারের ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে আমি কিছু রাফলি কথা বলেছিলাম, যার কারণে ধরুন সবাই এটা খুব আগ্রহের সাথে জানতে চেয়েছি ইন ডিটেলস বলবো না, আমি পার্ট টু পার্ট ভিডিও করব, বাট ইন জেনারেল আমি আপনাকে বলছি, না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মালয়েশিয়াতে বাংলাদেশ গভর্নমেন্ট এবং মালয়েশিয়া গভর্নমেন্ট সাথে কর্মী প্রেরণ সম্পর্কিত বৈঠক চলমান। এখনো চূড়ান্ত কোনো ডিসিশন আসে নাই যে ডিসিশনের ভিত্তিতে বাংলাদেশ হতে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করা হবে, এবং মালয়েশিয়া হতেও চূড়ান্ত কোনো ডিসিশন দেয় নাই যে কোন কোন লাইসেন্সের মাধ্যমে বা কোন এসওপি, কোন প্রসেসের মাধ্যমে, কোন মেডিকেল সেন্টারে মেডিকেল সম্পূর্ণের মাধ্যমে মালয়েশিয়াতে লোক তারা কর্মী রিসিভ করবে। সো এই পুরো বিষয়টা এখন একটা আন্ডারস্ট্যান্ডিং ডিসিশনে আছে, বা ডিসিশন কমপ্লিটলি তৈরি হয়নি। সো আমরা ধরে নিচ্ছি এটা আরো 2 থেকে 3 মাস বা অ্যাপ্রক্সিমেটলি 2 মাস সময় লাগবে এই ডিসিশনগুলি কমপ্লিট হয়ে কর্মী প্রেরণের শুরুটা হতে হতে আর কি। তো এই সময়টা একটা গোল্ডেন অপরচুনিটি যারা যারা আপনার মালয়েশিয়া যেতে চান। আমি বলে দিচ্ছি, আবার বলেছি, গোল্ডেন অপরচুনিটি। বিকজ এই সময়টাতে আপনি চাইলে নিজেকে আপনি তৈরি করতে পারেন। এই 2 মাসে কিভাবে তৈরি করতে পারেন? মালয়েশিয়াতে আপনি এখন দেখবেন যে প্রত্যেকটা সময়, যেমন আমার 2017 এবং 18 সালে কর্মী প্রেরণ করেছি মালয়েশিয়াতে, আমাদের ওই অভিজ্ঞতা থেকে যদি 2022 এবং 23-24 এই 3 বছর কর্মী প্রেরণ করেছি, এই দুটো সময় অভিজ্ঞতা যদি আমরা কম্পেয়ার করে দেখি, তাহলে 2017-18 সালে মালয়েশিয়া যেভাবে কর্মী চেয়েছে বাংলাদেশে বা কর্মী নিয়েছে, তার চেয়ে অনেক বেশি কন্ডিশনস, অনেক বেশি ক্রাইটেরিয়া জুড়ে দিয়েছে 2022-23-24 সালের কর্মী নিয়োগকালীন সময়টা। তো 2026 এবং 27 সালে যে কর্মী নিয়োগটা হবে মালয়েশিয়া বা হতে যাচ্ছে, এইখানে আরো বেশ কিছু সংযোজন আসবে, তাদের পক্ষ থেকে কিছু ক্রাইটেরিয়া যোগ করে দিবে, আরো কিছু নিয়ম কানুন অ্যাড করে দিবে। এই ক্রাইটেরিয়ার মধ্যে হতে আপনাকে কিন্তু যেতে হবে। তাহলে দেখুন 2017-18 থেকে শুরু করে 2026-27 পর্যন্ত 3বার মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করা হচ্ছে কলিং ভিসার মাধ্যমে। প্রত্যেকবারই কিছু না কিছু ক্রাইটেরিয়া নতুন ভাবে অ্যাড হচ্ছে। সো সেই ক্রাইটেরিয়ার বদলতে আমরা এবার চিন্তা করছি যে আপনার যদি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, আপনি যদি মালয়েশিয়ান কিছু ল্যাঙ্গুয়েজ, বেসিক ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন, এবং আপনি যদি মালয়েশিয়ান স্বাভাবিক রুলস রেগুলেশন পলিসিগুলো জেনে থাকেন, তাহলে আপনি এই যে বললাম 20 লক্ষ ক্যান্ডিডেট আছে, এই 20 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে আপনি 1 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে কাতারে চলে আসবেন। দ্যাট মিনস আপনি এগিয়ে থাকলেন। তো এর জন্য প্রস্তুতি নেওয়ার সময় চলে এসছে, এবং আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি আপনার প্রস্তুতি থাকে এবং আপনার সেই যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো করবেন, এবং মালয়েশিয়া স্বপ্নের দেশ আপনার, সেখানে আপনি যেতে পারবেন কর্মী ভিসায়। এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো কি কি হতে পারে সেটা নিয়ে ছোট্ট করে বলি। আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা লম্বা বিস্তারিত আলোচনা করব, পার্ট টু পার্ট।
এটা আপনার জন্য ভালো হবে। নেক্সট ভিডিওগুলোতে দেখবেন, এবং যদি আমার চ্যানেলে থাকেন তাহলে অ্যাড করে থাকবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোতে আপনার এই বিস্তারিত বিষয়গুলো জানার জন্য। আশা করি আপনার উপকার আসবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি আপনি কোনো ট্রেডের কাজ জেনে থাকেন, আপনি অলরেডি জানেন মালয়েশিয়ার 4টি সেক্টরে কর্মী নিয়োগ করে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ হতে। নাম্বার 1 হচ্ছে কনস্ট্রাকশন, তাদের বেশ কর্মী নিয়োগ হয় কনস্ট্রাকশন সেক্টরে বড় একটা অঙ্কের। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং, দ্যাট মিনস প্রোডাকশন, অল কাইন্ডস অফ প্রোডাকশন। মালয়েশিয়াতে বিভিন্ন দেশের কোম্পানি আছে, বিভিন্ন ফরেন কোম্পানি আছে যেখানে মালয়েশিয়া যারা প্রোডাকশন করে এবং সেখান থেকে এক্সপোর্ট করে, মালয়েশিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করে, যার কারণে মালয়েশিয়াতে প্রোডাকশন বেস কর্মীর ভালো চাহিদা আছে। এরপরে হচ্ছে আপনার সার্ভিস সেক্টর, যেটাকে আমরা বলি ক্লিনার, ইনডোর আউটডোরের ক্লিনার, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, শপের কাজ, তারপর হচ্ছে মার্কেটের কাজ, অফিস আদালতের কাজ, রেস্টুরেন্টের কাজ, হোটেলের কাজ, এগুলো হচ্ছে সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে। আরেকটি বড় সেক্টর হচ্ছে মালয়েশিয়ার হচ্ছে বড় ইকোনমি সেক্টর হচ্ছে প্ল্যান্টেশন, এগ্রিকালচার। সেই এগ্রিকালচার সেক্টরে মালয়েশিয়া কর্মী নিয়ে থাকে। সো এই 4টি সেক্টর মধ্যে আপনি কোন সেক্টরে কাজ জানেন তাহলে সেটাকে বিবেচনা করেন, নির্বাচিত করেন, এবং কোন সেক্টরের কাজ যদি জেনে না থাকেন তাহলে এই 4 সেক্টরের মধ্যে কোন সেক্টরটি আপনার কাজ করতে ভালো লাগে সেই সেক্টরের উপরে কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন। সে ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে ধরুন আপনি কনস্ট্রাকশনে কাজ করছেন, বাট অনেক বছর যাবত কনস্ট্রাকশনে কাজ করছেন কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নাই, অফিসিয়াল কোনো সার্টিফিকেট নাই। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেহেতু কনস্ট্রাকশন কাজ জেনে আছেন বা জানুন, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে অসংখ্য টিটিসি আছে, সরকারি ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। যে কোনো একটা টিটিসি থেকে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হতে আপনার অঞ্চলে অবস্থিত বা আপনার বাসার আশেপাশে এলাকাতে অবস্থিত যে কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাকে সার্টিফিকেট গ্রহণ করুন। তারা আপনাকে 15 দিনের বা 1 মাসের একটা কোর্স করে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে। সেই সার্টিফিকেট আপনার যত্ন সহকারে রাখুন। এই সার্টিফিকেটটা আপনার কাজে আসবে। কখন কাজে আসবে? যখন আপনি মালয়েশিয়াতে বাংলাদেশে কোনো ডেলিগেশনের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে মালয়েশিয়াতে কোনো বিষয়ে যেতে চাবেন, তখন যদি আপনি সার্টিফিকেটটা শো করেন যে আমার এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে, তখন আপনি সে জায়গায় মূল্যায়িত হবেন প্রথমত। অথবা আপনি মালয়েশিয়াতে যাওয়ার পরে আপনার সেক্টরে কাজ করার সময় যদি আপনার সুপারভাইজার অথবা আপনার কোম্পানির বসকে আপনি সার্টিফিকেটটা শো করেন যে বস আমার এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে, তাহলে আপনার এই সার্টিফিকেটটা মূল্যায়িত হবে এবং আপনাকে একটা ভালো অবস্থান তারা তৈরি করে দিবে। দ্যাট মিনস আপনার আন্ডারে তখন 10 জন লোক, 20 জন লোককে দায়িত্ব দিয়ে দিবে যে তুমি এই 10 জন বা 20 জন লোককে কাজ করাও, পাশাপাশি তুমি নিজেও কাজ করো, এবং তারা কি ভুল করতেছে, কি কাজ করতেছে আমাকে রিপোর্ট করো। সো আপনার কাজটা কিন্তু সহজ হয়ে গেল এবং আপনি অনেকের মধ্যে একজন অন্যতম হয়ে গেলেন শুধুমাত্র সার্টিফিকেটের কারণে। এখন আপনি সার্টিফিকেট পেলেন, মালয়েশিয়াতে গেলেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি যে বসকে বলবেন যে বস আই হ্যাভ সার্টিফিকেট, হ্যাঁ, তো এই কথাটা বলতে গেলে অথবা আপনাকে জানতে হবে ইংরেজি ভাষা অথবা জানতে হবে মালয় ভাষা। এই দুটো ভাষা আপনাকে জানতে হবে, কারণ ওই দেশে তো গিয়ে আপনি আপনার সুপারভাইজারকে বা বসকে কখনোই আপনার বাংলাদেশি ভাষায় বুঝাতে পারবেন না। সো এই জন্য এই জায়গাটায় এসেই ভাষার যে গুরুত্বটা এটা চলে আসে। আমার আলোচনার নাম্বার 2 ছিল ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানতে হবে। হয় আপনাকে ইংরেজি ভালো জানতে হবে বোঝানোর মতো, এবং নয়তো আপনাকে জানতে হবে ওদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ মালয় ভাষা। তো আমি প্রেফার করি হচ্ছে কর্মী ভিসায় মালয়েশিয়াতে গেলে মালয় ভাষা জানাটা খুব জরুরি। তো মালয় ভাষা যদি জেনে থাকেন তাহলে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারবেন এবং আপনার কর্ম সেক্টরে আপনি খুব দ্রুত ইনক্রিমেন্ট, দ্যাট মিনস আপনার প্রমোশন নিতে পারবেন। আপনি মালয়েশিয়া যাচ্ছেন 1700 রিঙ্গিত বেসিক স্যালারিতে, কিন্তু আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি একজন সাধারণ কর্মী থেকে আপনি ফোরম্যান হতে পারেন, আপনি সুপারভাইজার হতে পারেন, ইভেন আপনি সাইট ম্যানেজার হতে পারেন। তার জন্য কোনো এডুকেশন দরকার নাই, জাস্ট দরকার শুধুমাত্র আপনার কাজ জানেন কিনা এবং আপনি ভাষা জানেন কিনা। শুধু এই 2টা জিনিসের কারণে আপনি একটা কোম্পানির সুপারভাইজার পর্যন্ত হতে পারেন একজন বাঙালি হয়ে। সো এর জন্য আপনার ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সো ল্যাঙ্গুয়েজটা কি জানতে হবে? সো আপনার যে সার্টিফিকেট আছে, আপনি যে কাজটা জানেন, দুটো ভাবে আপনি বলতে পারেন আপনার বসকে। একটা হচ্ছে ইংরেজিতে প্রাথমিক, কিভাবে, বিকজ আই হ্যাভ সার্টিফিকেট অন দিস সেক্টর অ্যান্ড আই নো হাউ টু ডু দিস প্রপারলি। সো আপনি ইংরেজিতে বললেন। আপনি মালয় ভাষা কে বলতে পারেন? ও সায়াটা সার্টিফিকেট সায়ানো কিজ্জা সুম্মা বলে জ্বালান। ওকে, তো আপনি যদি সার্টিফিকেট থাকে এবং আপনি যদি ইংলিশ জানেন, তাহলে আপনি কিভাবে বলবেন? বলবেন যে বস আই হ্যাভ সার্টিফিকেট দ্যাট আই নো হাউ টু ডু দিস জব প্রপারলি। আর যদি আপনার সার্টিফিকেট ইংলিশে আপনি বলতে না পারেন, যদি মালয় ভাষা বলতে চান, তাহলে আপনি কিভাবে বলবেন? বস সায়াটা সার্টিফিকেট সায়া তাও কিজ্জা। ওকে, আমার সার্টিফিকেট আছে, আমি কাজটা করতে জানি। তাহলে আপনি
ভাষার দরুন শুধুমাত্র বসকে বুঝিয়ে বলতে পারলেন যে আপনার এই কাজের উপর অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা আছে, তাহলে এখান থেকে কিন্তু আপনাকে বেনিফিট পেলেন। সো আমি বলছি আপনাকে, আপনি যদি ইংলিশ জানেন ভালো, ইংলিশ যদি না জানেন অবশ্যই নতুন করে ইংলিশ শেখার কোনো প্রয়োজন নেই। আপনি এই সময়টাতে মালয় ভাষা শিখতে পারেন। মালয় ভাষা শেখা খুবই সহজ। ওদের নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ নাই, ওদের নিজস্ব কোনো ল্যাটার নাই, জাস্ট ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালয় ভাষা। এবং সেই জায়গাতে আপনি ওদের ভাষাগুলি তুলনামূলক আমাদের মানে অন্যান্য দেশের ভাষা হতে আরবি ভাষা বা স্প্যানিশ, ফ্রান্স, জার্মানি ভাষা হতে অনেক সহজ শেখাটা। সো আপনি যদি বেসিক কিছু ভাষা শিখে যেতে পারেন, যেমন 1 থেকে 10 বা 1 থেকে 100 কিছু, আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরের জিনিসগুলোকে মানে যন্ত্রপাতিগুলিকে কি বলে, ওদের ল্যাঙ্গুয়েজে কি বলে, এই নামগুলি আপনি জেনে যেতে পারেন। বা আপনি বলতে পারেন বস, দ্যাট মিনস আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে। যেমন বলতে পারেন আপনি, ফর এক্সাম্পল, যেমন বলতে পারেন যে বস আপনি মালয় ভাষা জানেন, এখন বলতে পারেন আপনি সামহাও অসুস্থ, আপনি কাজে যেতে পারতেছেন না, তো আপনি তো বসকে অবশ্যই বলতে হবে, আপনার সুপারভাইজারকে অবশ্যই বলতে হবে। অবশ্যই আপনার সেখানে বাঙালি থাকে, বাঙালি আপনাকে হেল্প করবে। কিন্তু অনেক সেক্টরে বাঙালি থাকে না, শুধুমাত্র ইন্দোনেশিয়ানরা কাজ করে, ভিয়েতনামিজরা কাজ করে, ফিলিপিন্সরা কাজ করে, ক্যাম্বোডিয়ানরা কাজ করে, ইভেন মালয়েশিয়ান লোকাল যারা আছেন তারা কাজ করে। সো এখানে অবশ্যই আপনাকে বোঝানোর জন্য বলতে হবে। এখন আপনি একটা জিনিস কাজ করতে করতে একটা জিনিস ভুল করতেছেন, শুধুমাত্র ভুল করতেছেন কেন? আপনি আপনার বস বা আপনার সুপারভাইজার আপনাকে কিভাবে কাজটা করতে বলতেছে, শুধুমাত্র সেটা প্রপারলি না বুঝার দরুন আপনি কাজটা ভুল করতেছেন, কিন্তু কাজটা আপনি জানেন। সো এই কাজটা জেনেও আপনার কাজটা ভুল হচ্ছে শুধুমাত্র ভাষাগত সমস্যার কারণে। তো এই ভাষাগত সমস্যাগুলি আপনি চাইলেই সুন্দরভাবে এই 2 মাসে শেষ করে নিতে পারেন। এরপরে হচ্ছে লোকাল ল এবং পলিসি, যে রুলস আছে মালয়েশিয়ান, এই লোকাল ল এবং রুলসগুলি হয়তো আপনাকে জানতে হবে বেসিক। দ্যাট মিনস আপনি কাজের সেক্টরে আপনার কি কি করলে, কোন কোন ভুলগুলি করলে আপনার জরিমানা হতে পারে, আপনার স্যালারি কাট হতে পারে, কোন কোন ভুলগুলির দরুন আপনার লোকাল আইনে শাস্তি হতে পারে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো সিম্পল একটা বিষয় বলি, মালয়েশিয়াতে কিছু কিছু আইন আছে খুবই সিরিয়াস, তারা স্ট্রিক্টলি ল মেনটেন করে। সো আমি কিছুদিন আগে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনার সাথে, এটা জেনে আপনি হয়তোবা বলবেন যে মালয়েশিয়াতে যাওয়ার দরকার নাই, বাট যদি জেনে যান তাহলে হয়তোবা আপনার উপকার আসবে। দেখুন, বাংলাদেশে আমরা একসাথে কাজ করি, একসাথে কাজ করতে গিয়ে আমাদের আশেপাশে আমাদের সহকর্মীদের সাথে আমরা ঝগড়া বিবাদ করি, ওকে, আমাদের জোরে জোরে কথা বলি। আমরা যেহেতু মানে দূর দেশে থাকি, কাজ শেষ করে এসে আমরা আমাদের বাড়িতে অডিও কলে বা ভিডিও কলে আমরা কথা বলি, হ্যাঁ, সবাই একসাথে কথা বলি। ধরুন আমরা একটা বাসাতে আমরা 10 জন বসবাস করি এবং এই বাসাতে আরেকটা বাসা থাকতে পারে, আরো কয়েকটা বাসা থাকতে পারে। সো আপনি আপনার বাসাতে 3-4 জন মিলে জোরে জোরে কথা বলতেছেন, মজা করতেছেন, বা কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করতেছেন, বা কারোর সাথে ঝগড়া করতেছেন, অথবা আপনি আপনার ফোনে 4-5 জন একসাথে যদি জোরে জোরে কথা বলেন বাংলাদেশে কারোর সাথে, তখন হয় কি সাউন্ড অনেক বড় হয়, বড় শোনা যায়। তখন এই ধরুন যদি আপনার পার্শ্ববর্তী কোনো বাসায় কেউ কমপ্লেন করে আপনাদের জন্য যে আমার ডিস্টার্ব হচ্ছে এখানে, তারা খুব ক্রাউড তৈরি করতেছে বা পরিবেশ নষ্ট করতেছে, তাহলে কিন্তু লোকাল পুলিশ চলে আসে, লোকাল পুলিশে কমপ্লেন করে। মূলত লোকাল পুলিশ চলে আসলে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, মাস্ট অ্যারেস্ট করে নিয়ে যাবে। এরপর আপনার কোম্পানি বস যাবে আপনাকে ছুটে আনার জন্য, এখান থেকে রিলিজ করানোর জন্য। কিন্তু যখন আপনার কোম্পানি লোকাল পুলিশ এসে জিজ্ঞেস করবে, তখন কিন্তু ওরা আপনাকে বাংলা ভাষায় জিজ্ঞেস করবে না, ওদের ভাষায় ওরা আপনাকে জিজ্ঞেস করবে। সো আপনি যদি ভাষা না জানেন তখন আপনি উত্তর দিতে পারবেন না। যদি ভাষা জানতেন তাহলে বলতে পারবেন যে হ্যাঁ আমরা দুষ্টামি করতেছিলাম, বা আমরা একে অপরের সাথে কথা বলতেছিলাম, বা আমাদের বাংলাদেশে আমাদের ওয়াইফ বা পরিবারের সাথে কথা বলতেছি, ফোনে একটু জোরে কথা হয়ে গেছে, সরি আমরা কথা বলবো না এভাবে, নেক্সট টাইম এরকম হবে না। তখন কিন্তু তারা চলে যাবে, পুলিশ একটা কমপ্লেন দিয়ে বা একটা আপনাদেরকে সতর্ক দিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি বলতেই না পারেন কিছু, তখন আপনাকে ধরে নিয়ে যাবে। তো নিয়ে গেলে যেটা হবে, আপনার বসকে যেতে হবে, গিয়ে আপনার কাগজপত্র, পাসপোর্ট সবকিছু দেখিয়ে তাদেরকে আবার একটা যেটা বলা হয় একটা মানে সতর্কতা দিয়ে যে আর করবো না, এই মর্মে একটা মুচলেখা দিয়ে নিয়ে আসতে হবে, এটাই হবে। তো ধরুন এই কারণ না জানার দরুন, শুধুমাত্র এই জিনিসগুলি না জানার দরুন আপনার এই সমস্যাটা আপনি ফেস করলেন, জানলে কিন্তু ফেস করতেন না। তো ধরুন আপনি, আমার আরেকটা ছোট্ট ঘটনা শেয়ার করি, ভিডিওটা তো লম্বা হচ্ছে বাট এটা একটু শেয়ার করার মতো আর কি বিষয়। কিছুদিন আগে একটা বিষয় আমার চোখে পড়েছে, একদম খুবই কমন একটা বিষয়। বাংলাদেশে আমরা ছোট ছোট ছেলে মেয়ে দেখলে, সুন্দর ছেলে মেয়ে দেখলে, কিউট
3-4 বছর বাচ্চা, 2 বছরের বাচ্চা থাকলে কারো কোলে আমরা তাদেরকে একটু আদর করতে ইচ্ছা করে না দেখলে? একটা সুন্দর বাচ্চাটার গালে ধরে একটু আদর করি, বা কেমন আছো কি আশেপাশে জিজ্ঞাসা করি, নিচে থাকলে কোলে নিই, বা একটা চকলেট কিনে দিই, একটা চিপস কিনে দিই। এটা খুবই একটা কমন প্র্যাকটিস আমাদের বাংলাদেশি কালচারের জন্য। বাট এই সেম কালচারটা মালয়েশিয়াতে কিন্তু এভাবে এটা হয় না। সো মালয়েশিয়াতে আমি দেখেছি কিছুদিন আগে একজন কর্মী ভাই, উনি ক্লিনিং করতেছিলেন এটা ওয়াশরুমের, একটা শপিং মলে ক্লিনার ছিলেন মূলত। সো ওই শপিং মলে একজন ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে, 4 বছর একটা মেয়ে বাচ্চাকে নিয়ে ওয়াশরুমে যাবে। তো মেয়ে বাচ্চাটাকে ওই ক্লিনার জাস্ট ওই ওয়াশরুমের বাইরে রেখে গেছে তার হাতে খেলনা দিয়ে। সো সামহাউ ভদ্রলোক ভিতরে গেছেন ওয়াশরুমে। সো ভিতর থেকে আসার পরে দেখলো যে মেয়ে বাচ্চাটা পড়ে গেছে। মেয়ে বাচ্চাটা মানে কান্নাকাটি করতেছে, মেয়ে বাচ্চাটা পড়ে গেছে, সে ভদ্রলোক সেটা দেখে নাই। তার বাবা এসে দেখলো যে মেয়েটা কান্নাকাটি করতেছে। তো একজন ক্লিনার তাকে, ওই কর্মী ভাই দেখলো যখন মেয়ে বাচ্চাটা পড়ে গেছে, তখন তাকে কোলে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে যেন সে কান্নাটা থামায়। ওকে, খুবই সাধারণ একটা বিষয়, বাংলাদেশে আমাদের চিন্তা থেকে খুবই সাধারণ বিষয়, এটাই আমরা করবো স্বাভাবিকভাবে। কিন্তু ওই ভদ্রলোক এসে যখন দেখছে ওই কর্মী ভাইয়ের কোলে, বাংলাদেশি কর্মী ভাইয়ের কোলে মেয়েটা কান্না করতেছে, তখন এই ভদ্রলোক চিন্তা করছে যে মেয়েটা হয়তো বা তার কোলে গিয়ে কান্নাকাটি করতেছে, এবং সে জোর করে মেয়েটাকে কোলে নিছে। বাবা সেই চিন্তা করছে, এই চিন্তা করে বাবা কিন্তু লোকাল পুলিশে কমপ্লেন করছে। ও কোনো কিছু জানতে চায় না, এবং জানতে চাইলেও ভদ্রলোক হয়তো বুঝতে পারে না যে তোমার মেয়েটা পড়ে গেছে, আমি তাকে কোলে নিয়েছি সান্ত্বনা দেওয়ার জন্য। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। কিন্তু ভদ্রলোক না জানার দরুন লোকাল পুলিশে কমপ্লেন করছে। লোকাল পুলিশে কমপ্লেন করার পরে হচ্ছে তাকে নিয়ে গেছে, লোকাল পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে তার 6 মাসে সাজা হয়েছে। ব্যাপারটা কি হইলো? ব্যাপারটা হইলো ওই ভদ্রলোক ওই মেয়েকে কোলে নেওয়ার কারণে তার সেক্সুয়াল হ্যারাসমেন্টের নামে মামলা দিচ্ছে তার নামে। তো মামলা যখন বিবেচনা করছে তখন তার নামে 6 মাসে সাজা দেওয়া হয়েছে কোর্ট থেকে। আপনি কি বুঝতে পারতেছেন এটা কত সিরিয়াস একটা ম্যাটার, শুধুমাত্র আপনি লোকাল ল আর রুলস না জানার কারণে? সো দেখেন, প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় কিন্তু জরুরি। আপনি বিদেশ যেতে চান, ভালো কথা। আপনি ইনকাম করতে চান, তাও ভালো কথা। আপনি আপনার পরিবারকে ভালো রাখতে চান আপনার পরিশ্রমের বিনিময়ে, তাও ভালো কথা। কিন্তু সবার আগে আপনাকে ভালো থাকতে হবে। যদি আপনি ভালো থাকতে পারেন তাহলে আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন, আপনি নিজে ভালো থাকতে পারবেন, এবং আপনি সঞ্চয় করতে পারবেন। যে টাকাটা খরচ করে যাচ্ছেন আপনার জমি বন্ধক রেখে, বা আপনার পরিবারের অন্যান্য সদস্য থেকে লোন নিয়ে, বা আপনার গ্রাম থেকে লোন নিয়ে, বা আপনার জমানো সঞ্চয়টাকে খরচ করে, সবকিছু ভালো থাকবে, নিরাপদ থাকবে যদি আপনি ভালো থাকতে পারেন, আপনি নিরাপদ থাকতে পারেন। তাহলে কি হলো, এই ভদ্রলোক কিন্তু তার এগেনস্টে যে একজন লয়ার দেওয়া হবে, কোর্টে একজন লয়ার দেওয়া হবে, সেই লোকটা ছিল না। তো লয়ার না দেওয়ার দরুন যেটা হয়েছে, সে ভাষাও জানে না, কোর্টকেও বুঝাইতে পারে না, আশ্বস্ত করতে পারে নাই। কোর্ট তাকে মিনিমাম একটা সাজা দিচ্ছে, 6 মাসের সাজা দেওয়া হয়েছে। এবং 6 মাসের সাজা যদি তার হয়, তাহলে বুঝেন তার বাড়িতে, তার পরিবারে কি সমস্যার মধ্যে তারা গেছে, শুধুমাত্র ভাষা না জানার দরুন, আর হচ্ছে মালয়েশিয়ান আইন কানুন না জানার দরুন। সো এই জন্য আপনাদেরকে বলছি, যারা আপনারা মালয়েশিয়াতে যেতে চান, এই সময়টা কাজে লাগান প্রপারলি। এই ধরনের অসংখ্য আমাদের আমরা যে অভিজ্ঞতা, আমাদের 2017-18 সালে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, 2022-23-24 সালে কর্মী প্রেরণ অভিজ্ঞতা থেকে বলছি, এবং আমি মালয়েশিয়াতে আজকে দীর্ঘ 13 বছরে আমার প্রবাস জীবন, আমি মালয়েশিয়াতে দীর্ঘ সময় আছি, থাকছি, বাংলাদেশে বিজনেস করছি। সবকিছু মিলিয়ে আমি দেখেছি, আমার অনেক এক্সপিরিয়েন্স আমার আছে মালয়েশিয়াতে চলার পথে, বা আমি মালয়েশিয়াতে পড়াশোনা করেছি, তারপরে কাজ করেছি, এখন ব্যবসা করছি। সবকিছু মিলে যে অভিজ্ঞতাগুলি হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো আসলে খুবই ভিন্ন অভিজ্ঞতা। তো এই কিছু অভিজ্ঞতা আমি চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার, আমার কিছু ভিডিওর মাধ্যমে নিয়ে আসার। এই অভিজ্ঞতাগুলো যদি আপনাদের হয়, বেসিক অভিজ্ঞতাগুলো নিয়ে যদি যেতে পারেন, তাহলে আপনারা খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং যে টাকা দিয়ে যাচ্ছেন এই টাকাগুলো আপনার নিরাপদ থাকবে। আপনি প্রতারিত হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার পরিবার ভালো থাকবে। সো এই হচ্ছে ব্যাপার আজকে মালয়েশিয়া নিয়ে। সো আজকে মালয়েশিয়া কবে খুলবে, কিভাবে যাবেন সেটা বিবেচ্য না, আজকে এগুলো নিয়ে আলোচনা করিই নাই। আলোচনা করেছি শুধুমাত্র মালয়েশিয়া যেতে হলে যে 3টি অভিজ্ঞতা আপনার থাকা দরকার। একটি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনার কাজ করার অভিজ্ঞতা থাকে, আর যদি না থাকে তাহলে কোনো একটা সেক্টরে আপনার কাজ করার সার্টিফিকেট নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনার নর্মাল ভাষা শিক্ষা, ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন আপনি এই 2 মাসের মধ্যে। জাস্ট বেসিক ল্যাঙ্গুয়েজগুলি শিখে যান, পরবর্তীতে কাজ করতে করতে সেখানে আপনি আরো ভালো ভাষা শিখতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়ার বেসিক রুলস, নিয়ম কানুন, আইন কানুন, এগুলি জেনে যাওয়া আর কি। তো এই 3টা জিনিসের জন্য আমরা আমাদের অন রিকোয়েস্টে একটা সেশন আমরা চালু করতে যাচ্ছি, যে সেশনের মাধ্যমে আমরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ, মালয়েশিয়ার বেসিক ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাবো, আর হচ্ছে লোকাল লস অ্যান্ড পলিসিসগুলো আমরা শেয়ার করব। এবং আমাদের যে প্রিভিয়াস অভিজ্ঞতা আছে, এবং আমাদের যে কর্মী ভাইরা 2017-18 সালে এবং 22-23-24 সালে আমাদের মাধ্যমে গিয়েছে, তারা কি
ব্যর্থতা বা তাদের কি কি সফলতা বা তাদের জীবন থেকে নেওয়া যে এক্সপিরিয়েন্সগুলো, অভিজ্ঞতাগুলো, সেগুলি শেয়ার করব। সো এটা নিয়ে আমাদের একটা সেশন আছে, এটা আমাদের সম্পূর্ণ ফ্রি সেশন। আমাদের প্রথম 100 জন অ্যাপ্লিকেন্টের জন্য আমরা প্রথমে ফ্রি সেশনটা লঞ্চ করতে যাচ্ছি। তো এই সেশনটার মাধ্যমে আপনারা জয়েন করতে পারেন। এটা সম্পূর্ণ অনলাইনে একটা ক্লাস সেশন রেখেছি। এই সেশনের মাধ্যমে আপনারা চাইলেই আপনাদের বেসিক ল্যাঙ্গুয়েজ এবং লোকাল ল এবং পলিসি জানতে পারেন। ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য মালয়েশিয়াতে যারা দীর্ঘ সময় থেকেছে, এক্সপিরিয়েন্স করেছে এবং মালয়েশিয়ান ভাষা খুব ভালো জানে, তারাই আপনাকে মূলত হচ্ছে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলি নেবেন। এবং হচ্ছে লোকাল ল অ্যান্ড রুলসের জন্য আমাদের কিছু মালয়েশিয়ান ইমিগ্রেশনের লয়ার আছেন, পাশাপাশি আমাদের বাংলাদেশি লয়ার আছেন যারা মালয়েশিয়াতে প্র্যাকটিস করছেন। তারা আপনাদেরকে একদম সলিড পরামর্শ যেটা আছে, আপনাদের না জানা থাকলেই নয়, সেই জিনিসগুলিকে আপনাকে ট্রেনিং করাবে। সো আপনারা চাইলে এটা করতে পারেন। এটা আমাদের অনেকে অলরেডি এনরোল করেছে, তারা কাজ করছে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জাস্ট একটা কথাই বলি, দেখুন আপনার কষ্টের টাকা দিয়ে আপনি বিদেশ যাবেন, কিন্তু আপনার টাকার আগে নিরাপদ রাখার দায়িত্ব কিন্তু একমাত্র আপনার। যদি আপনি সঠিকভাবে যেতে পারেন, প্রতারিত না হয়ে, তখন কিন্তু যাওয়ার পরে আপনার মূল যে আপনার এই টাকাটা কিভাবে উঠাবেন, কিভাবে এই টাকাটাকে আপনি 5 লাখ টাকা খরচ করে যাচ্ছেন, 2 লাখ টাকা খরচ করে যাচ্ছেন, কিভাবে টাকাটা আপনি উপার্জন করবেন বা আপনি আবার দেশে দিবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন বা আপনি সঞ্চয় করবেন আপনার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কর্মের উপরে। যদি আপনার কর্ম ভালো হয়, আপনার যদি কর্ম পরিবেশ ভালো থাকে, তাহলে দ্রুত এবং নিশ্চিতভাবে আপনি আপনার এই টাকাগুলিকে একত্রিত করতে পারবেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন, আপনি ভবিষ্যৎ ক্যারিয়ার আপনি নিশ্চিত করতে পারবেন। সো এই পর্যন্ত আজকে আমি মিথুন ঘোষ বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং যাই কিছু করবেন বুঝে শুনে করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি ধরুন আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা আপনাদের কোনো জানার কোনো কোয়ারিজ থাকে, কোনো বিষয় জানতে চাচ্ছেন, আপনি গতবারের ভিডিও থেকে কিন্তু এবার আমি কথাগুলি আজকে আপনাকে বললাম। তো এই ধরনের অনেক কোয়ারিজ আপনার মনে থাকতে পারে। তো এইগুলি নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আপনি আমাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ফোনের নাম্বারে আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করে জানাতে পারেন। তাহলে নেক্সট কোনো ভিডিওতে আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, যাতে করে যেটা হলো আপনি জানতে পারলেন, পাশাপাশি আরেকজন জানার সুযোগ তৈরি হলো। সো সবাই ভালো থাকবেন।